দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স নিয়ে আলোচনা করতেছি। জিওমেট্রিক্যাল অপটিক্সের আজকে থার্ড লেকচার, অর্থাৎ টোটাল আমাদের 39th যে লেকচারটা সেটা আমরা আজকে শুরু করতেছি। প্রথমে আমাদের এই যে দেখো, তোমাদের হোমওয়ার্কে আমরা এগুলো দিছি, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আমি সব কয়টা আলোচনা করে দিচ্ছি, তোমরা ভালো করে শিখে লিখবে। আলোক পথ বলতে কি বুঝো? আলোক পথ বলতে কি বুঝো? কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোকপথ বলতে বোঝায় ওই নির্দিষ্ট সময়ে আলোকরশ্মি শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করে তা। অর্থাৎ আমি আবার বলি শিক্ষার্থী বন্ধুরা, অপটিক্যাল পাথ বা আলোক পথ বলতে কি বুঝো? কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি কোনো নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোকপথ বলতে ওই নির্দিষ্ট সময়ে আলোকরশ্মি শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করে তাকেই বোঝায়। তাহলে অপটিক্যাল পাথকে আমরা এল নট দ্বারা যদি সূচিত করি, তাহলে এল নট ইজ ইকুয়াল টু মিউ এল। অর্থাৎ এটা হচ্ছে যে কোনো মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে, এলটা হচ্ছে যে কোনো মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে আলোর অতিক্রান্ত দূরত্ব, আর এল নটটা হচ্ছে একই সময়ে শূন্য মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব। তাহলে সমতুল্য আলোক পথ যদি আমরা পেতে চাই, এল নট মিউকে কোনো মাধ্যমের নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বকে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক দ্বারা গুণ করলে আমরা পাবো সমতুল্য আলোকপথ পাবো। এরপর হচ্ছে যে ফার্মাটের নীতিটা কি? শিক্ষার্থী বন্ধুরা, এই সংজ্ঞাটা ফার্মাটের নীতিটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ফার্মাটের নীতিটা হলো, দেখো তোমরা, সেটা হচ্ছে আলোকরশ্মি আমাদের এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পর অপর বিন্দুতে যে গমন করে, আমাদের যাওয়ার সময় যে পথটা অনুসরণ করে, যেমন মনে করো পি একটা বিন্দু, পি থেকে একটা আলোকরশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে আমাদের প্রতিফলিত হয়ে এই যে কিউ বিন্দুতে আসতেছে। তো সেই পি থেকে কিউ বিন্দুতে যেতে এমন পথ অনুসরণ করবে যেই পথটা হবে যে সর্বাধিক অথবা সর্বনিম্ন অথবা স্থির দৈর্ঘ্যের পথ। যদি আমি যেটা দেখাইছি এটা হচ্ছে সমতল তলে প্রতিফলন, এক্ষেত্রে কিন্তু সে এই যে দুইটা পথ দেখতে পাচ্ছ, এই দুইটা পথের মধ্যে সেই পথ দিয়ে যাবে যে পথ দিয়ে যেতে তার সর্বাপেক্ষা কম দূরত্ব অতিক্রম করা হয়। তো সেটা হচ্ছে যে আমাদের স্পেশাল কেস। কিন্তু আমরা জেনারেলি বলবো যে হোয়াট ইজ ফার্মাট প্রিন্সিপাল, ফার্মাটের নীতি কি আমি বলতেছি, তোমরা একটু ভালো করে শুনবে। আলোকরশ্মি এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পর অপর এক বিন্দুতে যেতে যে পথ অনুসরণ করে তা হবে চরম মানে হচ্ছে ম্যাক্সিমাম, চরম বা অবম মানে হচ্ছে মিনিমাম বা স্থির দৈর্ঘ্যের পথ, এবং এই পথ অতিক্রম করতে আলোর সর্বাপেক্ষা অধিক অথবা কম সময় লাগবে। অর্থাৎ ম্যাক্সিমাম পথ অতিক্রম করতে ম্যাক্সিমাম সময় লাগবে, আর আমাদের মিনিমাম পথ অতিক্রম করতে মিনিমাম সময় লাগবে। এটাই হচ্ছে যে আমাদের ফার্মাটের নীতি। এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে শিখবে। আর প্রিজম কি? তিনটি আয়তাকার এবং দুটি ত্রিভুজাকৃতির তল দ্বারা সীমাবদ্ধ একটি স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। তিনটি আয়তাকার এবং দুটি ত্রিভুজাকৃতির তল দ্বারা সীমাবদ্ধ একটি স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে কি বলা হয়? প্রিজম বলে। এখানে বিচ্যুতি কোণ বলতে কি বুঝো? এখানে বিচ্যুতি কোণ বলতে আমি প্রিজমের বিচ্যুতি কোণকে বুঝাচ্ছি। বিচ্যুতি কোণ বলতে কি বুঝো? আপতিত রশ্মি, কোনো মাধ্যমে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণকে কি বলা হয়? বিচ্যুতি কোণ বলে। আমি সংজ্ঞাটা আবার দিচ্ছি। বিচ্যুতি কোণ বলতে কি বুঝো? বিচ্যুতি কোণ বলতে কি বুঝো? কোনো মাধ্যমে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতি কোণ বলে। কোনো মাধ্যমে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতি কোণ বলে। আমি তোমাদের সুবিধার্থে একটি প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি যখন গমন করে তখন তার যে বিচ্যুতিটা ঘটে সেটা একটু দেখানো হচ্ছে, কারণ এটা নিয়ে আমাদের ম্যাথ আছে, এগুলো একটু বুঝতে হবে। এ বি সি একটি কাচ প্রিজমের প্রধান ছেদ। এখান থেকে দেখো একটা আলোকরশ্মি পি আমাদের এখান থেকে কিউ তির্যকভাবে এবি প্রতিসরণ তলে, প্রিজমের এবি প্রতিসরণ তলে আমাদের কি হলো? আপতিত হলো। তো রশ্মিটা আমাদের এখান থেকে দেখো কিউ এল পথে যাওয়ার কথা ছিল। যেহেতু এটা হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এন
আমাদের এখান থেকে কিউ এর দিকে, হ্যাঁ কিউ এর দিকে কিউ আর পথে কি হচ্ছে, এই যে বেঁকে যাচ্ছে, কিউ আর পথে বেঁকে যাচ্ছে। এখন কিউ আর পথের এই যে রশ্মিটা আমাদের অরিজিনালি গেলে এই যে সোজা পথে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যেহেতু ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে সেটা ওই বিন্দুতে অঙ্কিত অবিলম্ব আমাদের এখান থেকে এন প্রাইম আর হতে দূরে সরে যাচ্ছে। এন প্রাইম কত, আর হতে আমাদের এই বিন্দুটা হচ্ছে যে আর, এন প্রাইম আর হতে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে, দূরে সরে গিয়ে এখান থেকে আর এস পথে কি হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে আমাদের দেখো আপতিত রশ্মিটা হচ্ছে পি কিউ, এটাকে সামনের দিকে বর্ধিত করলে আমরা কিউএল পাই। আর নির্গত রশ্মিটা হচ্ছে যে ফাইনাল কত, আর এস। এই আপতিত রশ্মিকে সামনের দিকে আর নির্গত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে আমি যে কোণটা পাচ্ছি, এখানে যে কোণটা আমি পাচ্ছি, এই ডেল্টাটাই হচ্ছে এখান থেকে ও বিন্দুতে এই ডেল্টা কোণটাই হচ্ছে যে কি, বিচ্যুতি কোণ। ও বিন্দুতে এই ডেল্টা কোণটা অর্থাৎ এল, আমাদের এখান থেকে এল ও কত আর, এল ও আর, এই কোণটাই হচ্ছে আমার কি বিচ্যুতি কোণ ডেল্টা। এই কোণটাই হচ্ছে এল ও আর, এই বিচ্যুতি কোণটাই হচ্ছে যে ডেল্টা। এল ও আর, এই বিচ্যুতি কোণটাই হচ্ছে আমাদের ডেল্টা। তাহলে এখন আসো কতগুলো নোটেশন দিয়ে, এই যে প্রিজমের প্রথম পৃষ্ঠের আপতন কোণকে আমরা I1 দ্বারা সূচিত করি, প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণকে R1 দ্বারা সূচিত করি। কেমন, R1 দ্বারা সূচিত করি। আর দ্বিতীয় পৃষ্ঠের আমাদের আপতন কোণ ও আমাদের আর ও প্রাইম, এটাকে আমরা R2 দ্বারা সূচিত করতেছি। এটা তো আমাদের ডেল্টা। এরপরে দ্বিতীয় পৃষ্ঠের যে নির্গমন কোণ, এটাকে আমি I2 দ্বারা সূচিত করছি, অঙ্কের জন্য আমার লাগবে এই জন্য। এখন আসো বিচ্যুতি কোণের সংজ্ঞাটা আমি আবার দিচ্ছি, তাহলে আলোকরশ্মি, আপতিত আলোকরশ্মি ও প্রতিসৃত আলোকরশ্মির বা নির্গত আলোকরশ্মির মধ্যবর্তী কোণকে বিচ্যুতি কোণ বলে। এর পরবর্তীতে আসো ন্যূনতম বিচ্যুতি কোণ বলতে কি বুঝো, প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ বলতে কি বুঝো। একটু দেখো, আমি একটা গ্রাফ করতেছি, প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি গমন করলে তার বিচ্যুতি ঘটে। আমি এখানে একটা এক্স অক্ষ বরাবর আপতন কোণের মানকে আর ওয়াই অক্ষ বরাবর এখানে বিচ্যুতি কোণের মানকে নির্দেশ করতেছি। প্রিজমের মধ্য দিয়ে সর্বনিম্ন আপতন কোণের সর্বনিম্ন মান থেকে শুরু করে যখন আমরা আপতন কোণের মান ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকি, তখন আপতন কোণের মান বৃদ্ধি করতে থাকলে বিচ্যুতির মানটা কমতে থাকে। আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য বিচ্যুতিটা সর্বাপেক্ষা কি হয়, কম হয়। বিচ্যুতির এই সর্বনিম্ন মানকেই বলা হয় ন্যূনতম বিচ্যুতি। এরপরও যদি আপতন কোণের মান আমরা বৃদ্ধি করতে থাকি, তাহলে বিচ্যুতির মানটা আপতন কোণের সাপেক্ষে না কমে বরং বাড়তে থাকে। আমি শিক্ষার্থী বন্ধুরা আবার বলতেছি, ন্যূনতম বিচ্যুতি কোণ বলতে কি বুঝো, আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে ন্যূনতম কোণ থেকে শুরু করে আপতন শুরু করতে থাকলে আপতন কোণের মান ক্রমান্বয়ে বৃদ্ধি করলে বিচ্যুতির মানটা আমাদের কমতে থাকে। আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য বিচ্যুতিটা সর্বাপেক্ষা কম হয়। এরপরও আপতন কোণের মান বৃদ্ধি করতে থাকলে বিচ্যুতির মানটা না কমে বাড়তে থাকে। আপতন কোণের যে মানের জন্য বিচ্যুতি সর্বাপেক্ষা কম হয়, বিচ্যুতির এই সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে। এটা এরপরে দিছি ন্যূনতম বিচ্যুতির শর্ত উল্লেখ করো। তোমার বিচ্যুতিটা ডেল্টাটা ন্যূনতম বিচ্যুতিটা ডেল্টা মিনিমাম হবে। আমরা শুধু ডেল্টা এম দ্বারাও সূচিত করতে পারি। মিনিমাম হবে যখন প্রথম পৃষ্ঠের আপতন কোণ আর দ্বিতীয় পৃষ্ঠের নির্গমন কোণ সমান হবে। এটা 1 নাম্বার শর্ত। প্রথম পৃষ্ঠের আপতন কোণ ও দ্বিতীয় পৃষ্ঠের নির্গমন কোণ সমান হবে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে। আর 2 নাম্বার শর্তটা হচ্ছে প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ ও দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণটা সমান হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলি, ন্যূনতম বিচ্যুতির দুটি শর্ত। প্রথম শর্তটা হচ্ছে প্রথম পৃষ্ঠের আপতন কোণ ও দ্বিতীয় পৃষ্ঠের নির্গমন কোণ সমান হবে, এবং প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ ও দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণটা সমান হবে। এখানে I1 প্রথম পৃষ্ঠের আপতন কোণ, R1 প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ, R2 হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণ, I2টা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের আমাদের নির্গমন কোণ। এখন দেখো, প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ 38 ডিগ্রি বলতে কি বুঝো? কোনো প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ 38 ডিগ্রি বলতে কি বুঝো? ওই রকম যদি কোনো প্রশ্ন আসে, আমি 38 ডিগ্রি দিছি, তোমাদের 37 ডিগ্রি দিতে পারে, 36 দিতে পারে, যে কোনো একটা মান দিতে পারে। তাহলে আমরা বলবো যে
কোনো প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ 38 ডিগ্রি বলতে বোঝায় উক্ত প্রিজমের 30 বিচ্যুতি কোণ 38 ডিগ্রি হলে প্রথম পৃষ্ঠের আপতন কোণ এবং দ্বিতীয় পৃষ্ঠের নির্গমন কোণ সমান হয় ও প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ এবং দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণের মান কি হয়, সমান হয়। এটাই তোমরা লিখবে। এরপরে আসো আমাদের এখান থেকে প্রিজমের বিচ্যুতি কোণের রাশিমালা। এই যে দেখো ডেল্টা ইজ ইকুয়াল টু প্রিজমের বিচ্যুতি কোণের রাশিমালা ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এটা হচ্ছে প্রিজম কোণ। প্রিজমের প্রতিসরণ তলদ্বয় এই যে এ বি এবং সি এ বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, এখানে এটাই হচ্ছে প্রিজম কোণ। প্রিজমের প্রতিসরণ কোণ তলদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রিজম কোণ। এ হচ্ছে প্রিজম কোণ। আর ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজম পদার্থের উপাদানের প্রতিসারাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইড বাই 2 সাইন কত আমাদের এ বাই 2। এটা হচ্ছে যে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজম পদার্থের উপাদানের প্রতিসারাঙ্কের নির্ণয়ের আমাদের যে সূত্র। আর মিউ দেওয়া থাকলে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে পারবো। আর ন্যূনতম বিচ্যুতি অবস্থানে I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু এ প্লাস ডেল্টা এম ডিভাইড বাই 2। এটা প্রিজম কোণ, ডেল্টা এমটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। এবং R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু এ বাই 2, অর্থাৎ প্রিজম কোণের অর্ধেক। আর সরু প্রিজম কি? যে প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে বলা হয় সরু প্রিজম। যে প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সরু প্রিজম বলে। সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি রাশিমালা ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। মিউটা হচ্ছে মাধ্যমের ওই যে প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক, আর এখানে এটা হচ্ছে যে কি প্রিজম কোণ। সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি রাশিমালা ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস কত এ। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজম পদার্থের উপাদানের প্রতিসারাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইড বাই 2 সাইন এ বাই 2 পাইছি। এটার একটা প্রয়োগ করে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। এটা কখনো 3 নাম্বারের জন্য আসে, আমাদের কখনো এমসিকিউতে দিয়ে দেয়। খুব বেশি ইম্পর্টেন্ট। একটি সমবাহু প্রিজম মানে যেই প্রিজমের প্রিজম কোণ কত 60 ডিগ্রি। সমবাহু প্রিজম বলে দিছে, আর কোনো আমাদের কোণের পরিমাণ দেওয়া থাকবে না। একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক √2, অর্থাৎ মিউর মানটা হচ্ছে √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। এখন আমরা অঙ্কটা করতেছি গাণিতিক সমস্যা অর্থাৎ 7। সেটা হবে যে এখানে দেখো প্রথমে লিখবো যে আমরা জানি দিস। তারপর ডান পাশে লিখবো যে এখানে দেখো প্রিজম কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সমবাহু প্রিজম বলছে এই জন্য। তারপর উপাদানের প্রতিসারাঙ্ক কত মিউ ইজ ইকুয়াল টু √2, বিচ্যুতি কোণ ডেল্টা এম ইজ ইকুয়াল টু হোয়াট, ন্যূনতম বিচ্যুতি কোণ। তাহলে আমি যদি এখানে মানটা বসাই, কি বসাবো, মিউ ইজ ইকুয়াল টু কত √2 সাইন এখান থেকে এ প্লাস এ হচ্ছে 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম ডিভাইড বাই 2, তারপরে সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই কত 2। তাহলে এখানে পাচ্ছি দেখো আমাদের √2 ইজ ইকুয়াল টু সাইন কত 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই কত 2, তারপরে হচ্ছে সাইন কত 30 ডিগ্রি। সাইন 30 এর মান একেবারে বসাই দিচ্ছি। সাইন 30 হচ্ছে যে আমাদের কত হাফ, সাইন 30 কত হাফ। তাহলে এখানে পাবো যে 1/√2 আর গুণ করলে সাইন আমাদের 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই কত 2। এটাকে আমরা সাইন কত ডিগ্রি 45 ডিগ্রি লিখতে পারি। তাহলে সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই কত 2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু পাশে লিখতেছি। দেখো এই লাইনটা যদি এখানে লিখি আমি, তাহলে দাঁড়ায় যে উভয় পক্ষে সাইন ইনভার্স নিলে 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই কত 2। তাহলে ডেল্টা এম ইজ ইকুয়াল টু আমাদের 90 ডিগ্রি মাইনাস কত 60 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দেয়ারফর মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল ডেল্টা এমটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি। দিস অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এইগুলা তোমরা ভালো করে স্টাডি করবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আগামী দিন আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।